বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্রদল আয়োজিত জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই গণ অভ্যুত্থানে কে স্মরণ করবার জন্য আজকের এই সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন এই দেশের ছাত্র রাজনীতি কিংবদন্তি নেতৃবৃন্দ, যারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের রাজনীতিতে তাদের যে অবদান, সে অবদানকে তারা উজ্জ্বল করে রেখেছেন এবং বর্তমান ছাত্র দলের অত্যন্ত সফল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সেই সব ভাই ও সন্তানদের প্রতি যারা আমাদের একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য, বাংলাদেশে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও কল্যাণের রাষ্ট্র গড়ে তুলবার জন্য যারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের পরিবার পরিজনদের প্রতিও সহানুভূতি জানাচ্ছি। প্রিয় সহকর্মী যোদ্ধাগণ, আমরা আজকে প্রায় 1 বছর পরে এখানে সমবেত হয়েছি তাদেরকে নিয়ে যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে, যারা অগ্রদূতের ভূমিকা পালন করেছে, অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে। আজকে তাদের প্রতি আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে যখন ঢুকছিলাম কিছুটা আবেগে আপ্লুত হয়েছিলাম। এই জন্যে দীর্ঘকাল পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার একটা সুযোগ হলো এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা অনেক পুরনো মানুষ। এই আর্টস ফ্যাকাল্টি যখন তৈরি শুরু হয় তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সুতরাং সহজেই বুঝতে পারছো যে আমরা অনেক পুরনো মানুষ। আমরা অনেক উত্থান পতন, আন্দোলন সংগ্রাম, শহীদান আমরা দেখেছি। আমরা একটি রাষ্ট্রের অবসান দেখেছি, আর একটি রাষ্ট্রের সূচনা দেখেছি। আমরা একটা মুক্তিযুদ্ধ দেখেছি। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যে মরণপূর্ণ সংগ্রাম, সেই সংগ্রাম দেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, বলছি এই জন্যই যে আমরা সবাই একসাথে কাজ করেছি। আজকে দীর্ঘ সংগ্রামের পরে জনগণকে তার ক্ষমতায়নের জন্যে, তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে যাওয়ার জন্যে আমরা দীর্ঘকাল লড়াই করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 2009 সালের পর থেকে এই সংগ্রাম শুরু করেছিলেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হওয়ার পরে তিনি সেই সংগ্রামকে আরো জোরদার করেছিলেন। এরপরে তাকে গ্রেফতার করা হয় 2008 সালে এবং তিনি কারাগারে যাওয়ার পরে 18 সালে তারপরে আমাদের
দলের মূল নেতৃত্ব নেন আমাদের বর্তমান নেতা, যাকে লক্ষ্য করে বাংলাদেশের 18 কোটি মানুষ এখন গণতন্ত্রের স্বপ্ন দেখছে, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করেছি এবং সফল হয়েছি। আমি অতীতের আলোচনায় খুব বেশি যাব না। আমরা এই দীর্ঘ 15 বছরে একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা। এর 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। এই গুম শব্দটা আগে আমরা জানতাম না। আমরা ল্যাটিন আমেরিকার ইতিহাস পড়তাম, তখন শুনতাম যে সেখানে এনফোর্স অ্যাপিয়ারেন্স হয়। বাংলাদেশে আমরা সচক্ষে সেটা দেখলাম এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা যেন তারেক রহমান সাহেবকে মিথ্যা অভিযোগ নিয়ে শারীরিক নির্যাতন করে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে। অসংখ্য মিথ্যা মামলা, হত্যা, খুন, জখম, এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে, মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো যেটাকে আমরা বলি যে থামেনি, এগিয়ে চলেছে। শেষ পর্যন্ত বিএনপি এবং ছাত্রদল তারা এগিয়ে চলেছে। আজকে এখানে ছাত্রদলের যারা এখানে বসে আছেন সকলের সঙ্গে আমরা কারাগারে থেকেছি। সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকেছি। আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধহয় সবাই একসাথেই, অনেক স্মৃতি, সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে। আমার শুধু আমানুল্লাহ আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে 14 দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল, তখন আমিও কারাগারে। তাকে এনে যখন আপনার কারাগারে সেই সেলের মধ্যে ফেলে দেয়, তারপর যোগাযোগ করেন, জানতে হবে তাকে কোন ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়। পায়ের নখ সব তুলে নিয়েছিল, হাঁটতে পারছিল না। এটা একটা ঘটনা বললাম, এরকম তোমাদের ছাত্রদলের অসংখ্য ছেলে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে, অসংখ্য। শুধু ঢাকায় না, সারা দেশে তোমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে। রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে। এই যে ত্যাগ, এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, অনেকে অনেক কথা বলছেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ, একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমন পারভেজের লেখা একটা পড়ছিলাম, যে কৃতিত্ব কার, কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। যে গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, অত্যন্ত আধুনিক মেয়ে, স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী, আবার হিজাব পরা, বোরখা পরা ছাত্রী, সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম, তাই না? একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কথাটা খুব স্পষ্ট, এখানে কোনো রাজঘাট নেই। আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই,
আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই, কারণ এর জন্যই আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। সেদিনও প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল। সেই কথাগুলো আজকাল কেউ উচ্চারণ করে না, কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি। সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা, আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে, দুঃখের কথা বলেছে, ক্ষোভের কথা বলেছে। কিন্তু আমি আমার এই বয়সে, অনেক বয়স হচ্ছে, আমি কিন্তু এতটুকু হতাশ নেই। বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস। লড়াই করে করেই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে, এবং ঝড় ঝঞ্ঝা সাইক্লোন সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন দেখে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায়, রিক্সা চালক, রিক্সা শ্রমিক ভাই, সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে একটা গাছের ছায় আসে, রিক্সা থেকে একটু আরাম করে, তখন তাকে কি আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, দেখবেন খুব হেসে উত্তর দেবেন ভালো আছে। তো প্রত্যেকটি মানুষের মুখে একটা হাসি আছে, এত কষ্ট, এত ত্যাগ, এত চিৎকার পড়ে। আজকে সেই আন্দোলনটা, আজকে এটাকে আমি একটা বলি যে 1971 সালের যে স্বাধীনতার যুদ্ধ, পরবর্তীকালের যে স্বাধিকারের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, সবকিছু মিলে এই যে সংগ্রাম, এই যে গণ অভ্যুত্থান, এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। আজকে নয়, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার জন্য। সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো, যারা এখন এই কথাগুলো বলছে, আমাদের পণ্ডিতেরা, কেউ আমেরিকা থেকে, কেউ যুক্তরাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন, এই কথাগুলো তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 বলেছিলেন। এবং আমরা যখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই শুরু করলাম, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম, করে বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম, আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয়। সেই জন্যই আমরা সেই 31 দফা সেদিন কর্মসূচি দিয়েছিলাম। বন্ধুগণ, খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে, বোধহয় সম্ভবত 7ই আগস্ট, আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে, তাই না? সেই 7ই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতাল থেকে 4-5টা লাইন বলেছিলেন। কি বলেছিলেন? যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বন্ধুত্ব, ভালোবাসা, সৌহার্দ্য দিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। বলেই থেমে থাকেননি, তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম মোকলা হয়ে যাওয়া অর্থনীতি, চুরি ডাকাতি করে, লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে কি করে টেনে তোলা যায়। তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে, দেশের বাইরের যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কি করে গ্রামের আমার সেই খেটে খাওয়া মানুষগুলোকে মুখে একটু হাসি ফোটানো যায়, তার জন্য সেচের ব্যবস্থা, বীজের ব্যবস্থা, পানির ব্যবস্থা কি করা যায়, তার জন্য তিনি কাজ শুরু করেছেন। ফার্মার্স কার্ড তৈরি করেছেন, যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসে, আমরা জনগণের কাজ করতে পারি। কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায়। বন্ধুগণ, আপনারা তো গর্ব করতে পারেন, এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল,
সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি গর্ব করতে পারেন যে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো, একটা মুক্ত একটা রাজনীতি, একটা বহুদলীয় গণতন্ত্র, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলেছে। সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন। যে আমাদের ভাইরা আজকে এখানে আপনি জানাতেন, একটা ছিল না, সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। মাত্র 4টা সরকারি পত্রিকা চালু ছিল, মৌলিক অধিকার চলে গিয়েছিল। এই কথাগুলো বারবার বলতে হবে, কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে, দেশকে তারা এবার গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সে সময় জনগণ যেহেতু চায়, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম। সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, বাংলাদেশকে একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দেশ হিসাবে দেখতে চায়। আজকে তাই আমি কথা বাড়াবো না। আমি আপনাদের অবদান, আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। কই এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি? আমরা এই যে দেখুন 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বলল যে না, হয়নি। তাহলে কার নাম গেজেট করছে? যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেট করতে হয়, তাহলে কার নাম দিয়েছে? আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয় কথা যেটা আমি আগেও বলেছি যে আমরা তো আপনার ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার, তাই না? কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কথা কিছু আগে ইনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু মানে কি? গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, মনে রাখবেন। বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করবো এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো। আপনারা নেবেন, ইয়াং জেনারেশন। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন। আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ, সেই পথ ধরে আমরা গণতন্ত্রের
দিকে এগিয়ে যাবো। গোলমালটা শুরু হয়েছে কোথায়? গোলমালটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গোলমালটা শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। কিন্তু এদেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে নিয়েছে। এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনটাকে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য তো চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি। আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন না, কখনোই উত্তেজিত হবেন না, প্রভোক্ত হবেন না, প্রভোক্ত হয়ে কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন না। একটা কথা বলেই আমি শেষ করব। আমার একটা বদভ্যাস আছে, আমি কবিতার লাইনটি বলে দিয়ে একটু সব আবারও বলছি, বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নেই দুর্বৃত্ত। কেউ পারবে না আপনাদেরকে রোধ করতে, কেউ পারবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, আমাদের শহীদ জিয়া পারক দেশাত্মবোধ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে